প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। হাজী জালালউদ্দিন আদর্শ কলেজের পক্ষ থেকে আমি তরুণ কুমার শাহ তোমাদেরকে জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই যার যার অবস্থান থেকে নিরাপদে আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা জীববিজ্ঞানের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোষ সম্পর্কে। তো দেখো, কোষ কি? আসলে জীববিজ্ঞান সাবজেক্টটি পড়ার সময় আমাদের সর্বপ্রথম যে অংশটি আপনি আলোচনা করতে হবে সেটি হচ্ছে কোষ। কোষ মূলত জীবের গঠন ও কাজের একককে বলা হয়ে থাকে। তো কোষগুলো হচ্ছে মানে একটা জীব বেঁচে থাকা পর্যন্ত যত ধরনের কাজ করে থাকে সব কিছু তার কোষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে কোষ কিন্তু কতগুলো সিকোয়েন্স মেনে চলে। যেমন অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়, আবার অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ তৈরি হয় এবং অঙ্গ থেকে একটা তন্ত্র তৈরি হয়। তো আমরা এখানে একটু দেখি, অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে একটা অঙ্গ তৈরি হয় এবং অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয়। দেখো, পৃথিবীতে যেমন এককোষী জীব আছে তেমনি বহুকোষী জীবও আছে। এককোষী জীব কোনগুলো? যাদের শরীর শুধুমাত্র একটা মাত্র কোষ দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে এককোষী জীব। যেমন কি আমরা অ্যামিবার নাম এর আগে শুনে এসেছি। অ্যামিবা ছাড়াও আরও আছে যেমন ব্যাকটেরিয়ার কোষ শুধুমাত্র একটা কোষ দিয়ে গঠিত জীব দেহ। এবং বহুকোষী জীব মানে কি? যাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত, সেগুলো হচ্ছে বহুকোষী জীব। যেমন মানুষ হচ্ছে বহুকোষী জীব। মানুষ বহুকোষী জীব হলেও এদের প্রথম যখন জীবনচক্র শুরু হয় তখন শুধুমাত্র একটা কোষ দিয়ে শুরু হয়ে থাকে। তো এখানে আমরা কোষের পাশাপাশি দুইটা ছবি দেখছি। আমরা জানি প্রাণীর দেহ যেমন কোষ দিয়ে গঠিত, উদ্ভিদ দেহ কোষ দিয়ে গঠিত। তো সেক্ষেত্রে এখানে দেখো একটা প্রাণী কোষের ছবি দেওয়া আছে, পাশাপাশি একটা উদ্ভিদ কোষের ছবিও দেওয়া আছে। মোটামুটি দুই ধরনের কোষেই কিছু জিনিস কমন থাকে। যেমন কোষ ঝিল্লি, এর মধ্যে যে কালো অংশটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস এবং বাকি অংশটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এখানে শুধুমাত্র উদ্ভিদ কোষে একটা বিশেষ অংশ আছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। মানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকবে না। এটুকু শুধু কমন ইয়া। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, একটা কোষের মধ্যে দুটো অংশ থাকে। সেটা কি? একটা কোষের দুটো অংশ থাকে। এক হচ্ছে কোষ ঝিল্লি এবং দুই হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লিকে আমরা ইংরেজিতে এবার সেল মেমব্রেন বলে থাকি। কোষ ঝিল্লি এবং প্রোটোপ্লাজম দুটো অংশ থাকে। তো উভয় কোষে থাকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। যেহেতু এটা দুই ধরনের কোষে থাকে, তো এই ক্ষেত্রে এই দুটোকে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। এবং কোষ ঝিল্লি উভয় পক্ষে আছে। এই দুটো অংশ নিয়ে মূলত কোষ গঠিত হয়ে থাকে। তো এখন আমরা দেখি কোষের নামকরণ করেছিলেন কারা।
কোষের নামকরণ। সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন, যদিও তিনি একটি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কে? রবার্ট হুক। এটা তিনি 1665 সালে আবিষ্কার করেন। যদিও তিনি একটি প্রকোষ্ঠ বা কুঠুরি পর্যবেক্ষণ করেন, যা থেকে পরবর্তীতে ইংরেজি সেল শব্দটি এসেছে। এরপর ঠিক তার 10 বছর পরে অন্য একজন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি জীবন্ত কোষ আবিষ্কার করেন। তিনি বৃষ্টির মধ্যে তার নিজের আবিষ্কৃত সরল নবীকরণ যন্ত্রের মাধ্যমে এরকম জায়গা আসবেন তিনি জীবন্ত কোষ আবিষ্কার করেন। তাহলে অন্য একজন বিজ্ঞানী তিনি হচ্ছেন অ্যান্টনি ভন লিওনহুক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম কোষের আবিষ্কারক কে? তো সেক্ষেত্রে আমরা লিখব রবার্ট হুক। আর যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম জীবন্ত কোষের আবিষ্কারক কে, তো সেক্ষেত্রে আমরা বলবো অ্যান্টনি ভন লিওনহুক। আমরা আগেই বলেছি যে মানুষ হচ্ছে বহুকোষী জীব। তো মানুষের শরীরে যেহেতু অসংখ্য কোষ আছে, আনুমানিক প্রায় 37 লক্ষ কোটি কোষ থাকে মানুষের শরীরে। তো সবচেয়ে লম্বা যে কোষটা হচ্ছে তার নাম হচ্ছে নিউরন। লম্বা কোষ নিউরন। পরবর্তী ক্লাসে আমরা নিউরন সম্পর্কে বিস্তারিত পড়ব। তো এখন আমরা দেখি কোষের বৈশিষ্ট্যগুলো কি কি। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, যেমন এককোষী জীব আমরা বলছি অ্যামিবা ব্যাকটেরিয়াকে, বহুকোষী জীব মানুষ, গাছপালা বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদ যেগুলো বলো না কেন, তেমনি অকোষীয় জীবও কিন্তু আসে। যেমন ভাইরাস, আমরা সবাই পরিচিত ভাইরাস সম্পর্কে। ভাইরাস কিন্তু অকোষীয়, তার মানে এদের জীবন মানে এদের দেহ অন্যরকম কোষ দ্বারাই গঠিত। এরা কি করে? এরা অন্য কোনো সজীব কোষের মধ্যে প্রবেশ করে বংশবৃদ্ধি করতে পারে। তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা এখনো কিন্তু প্রমাণ করতে পারে নাই যেটা আসলে জীবন্ত কোনো কিছু না জড় কোনো বস্তু। এ নিয়ে এখনো ব্যাপক গবেষণা চলছে। তো এখন আমরা দেখি কোষের বৈশিষ্ট্যগুলো কি কি। কোষের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে গাঠনিক ও আণবিক উপাদান থাকে। তার মানে কোষকে আমরা বলেছি যে দেহ গঠনের মূল একক। তো সেক্ষেত্রে এদের গাঠনিক এবং আণবিক উপাদান থাকবে। 2 কি? এরা প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারে। 3 এরা এরা সুনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। যেমন দেখো যে একটা কোষ প্রথমে এমন ছিল, এটা ঠিক যখন বৃদ্ধি পাবে ঠিক একইভাবে
এইভাবে বৃদ্ধি পেতে পেতে থাকবে। তো আমরা জানি যদি কোষ সুনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি না পেয়ে মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ক্যান্সারাস কোষের সৃষ্টি হবে। ক্যান্সার শব্দটা আমরা এর আগে জেনেছি যে কোষের অস্বাভাবিক বৃদ্ধিটাকে ক্যান্সার বলা হয়। তো সেক্ষেত্রে কোষ কিন্তু সুনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। থাকতে পারে ক্যালসিয়াম আয়ন থাকতে পারে, ঠিক বাইরেও তেমনি সোডিয়াম আয়ন থাকবে, পটাশিয়াম আয়ন থাকবে। এখন কোনো কারণে মনে করো কোষের মধ্যে সোডিয়াম আয়ন কমে গেল, তো সেক্ষেত্রে বাইরে বেশি হয়ে গেল। এখন কোষ কি করে? এখন আমরা দেখব কোষকে প্রথমত 6 ভাগে ভাগ করা যায়। একটা কোষকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। যেমন কি কোষের প্রকারভেদ। তো শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি কোষ, এটা হচ্ছে দেহকোষ, আর 2 হচ্ছে জননকোষ। কোষের প্রধানত 2টা ভাগ, সেটা হচ্ছে এক দেহকোষ এবং জননকোষ। দেহকোষ কি করে? দেহকোষ মানুষের দেহ গঠন করে। আর যেমন হচ্ছে কি এগুলো কোনগুলো? যেমন হচ্ছে দেহকোষ হচ্ছে কাণ্ড, পাতা, মূল, স্নায়ু, এইগুলো মূলত দেহ গঠন করে। দেহকোষকে আমরা সাধারণত ডিপ্লয়েড বলে থাকি। ডিপ্লয়েড বা আমরা এটাকে 2n হিসেবে প্রকাশ করে থাকি। আর জননকোষটা কি? জননকোষ আমরা সাধারণত জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটো হচ্ছে জননকোষ। শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জননকোষ। তো আমরা প্রথমে জননকোষকে n দ্বারা প্রকাশ করে থাকি। n দ্বারা কিন্তু ভাগ করে শেষ করেন শব্দ শোনা যাবে না। হ্যাপ্লয়েড দ্বারা প্রকাশ করে থাকি। তো সাধারণত মানুষ যে কথা বলছি যে বহুকোষী জীব, আমাদের যখন জীবনচক্র শুরু হয় তখন কিন্তু শুধুমাত্র একটা কোষ দিয়ে শুরু হয়, সেটা মূলত হ্যাপ্লয়েড কোষগুলো শুরু হয়। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম কোষ কি, কোষের নামকরণ কি, কোষের বৈশিষ্ট্য কি এবং কোষের প্রকারভেদ কি। তো আশা করি আমাদের আজকের ক্লাস থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ সম্পর্কে এবং ক্রোমোপ্লাস্টের গঠন ও কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং যে যার অবস্থান থেকে কোভিড-19 যে স্বাস্থ্যবিধিগুলো আছে আশা করি সেগুলো অনুসরণ করবে এবং আমাদের অনলাইনে এই ক্লাসগুলো তোমরা নিয়মিত মনোযোগ সহকারে দেখবে এবং এ থেকে তোমাদের জ্ঞান লাভ করবে। তো ধন্যবাদ।